হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারের কিছু পোর্শন আলোচনা করব। আমরা অনুভূমিক তলে গতিশীল অনেকগুলো দেখেছি, যে কোনো একটা বস্তু রাস্তার ওপর দিয়ে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। আবার আমরা দেখেছি কোনো একটা গাড়ি রাস্তার ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আবার আমরা দেখেছি কোনো একটা নততলের ওপর দিয়ে বস্তু গড়িয়ে নিচে নামছে। আজকের আমরা যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে নিউটনের গতিসূত্রর কিছু অ্যাপ্লিকেশান, অর্থাৎ টান সম্পর্কে। মানে টান বলতে কি, কোনো একটা বস্তুকে দড়ি বেঁধে টানা হচ্ছে, সেই দড়ির ওপরে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটাই টান আকারে দড়িতে ক্রিয়া করে। তো আজকের আমরা টান সম্পর্কে আলোচনা করব। যে দুটো তিনটে পোর্শন আমরা টান সম্পর্কে আলোচনা করব, সেই পোর্শনের ওপর ডিপেন্ড করে নিট, জয়েন্ট এন্ট্রান্স বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এই কনসেপ্ট থেকে কি ধরনের প্রশ্ন আসে বা কী রকম ধরনের প্রশ্ন আসতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে দেবো আজকে। তো সবাই খাতা পেন নিয়ে রেডি থাকো। তো চলো শুরু করে দিই। এখন বোর্ডে যেটা লিখে রেখেছি সেটা দেখো, যে মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতি। তো মসৃণ কপিকল বলতে কি, কপিকল হচ্ছে, আমরা দেখেছি কপিকল কীরকম, যে কুয়ো থেকে জল তোলার জন্য যে আংটাটা ব্যবহার করা হয়, সেই আংটার মাধ্যমে দড়ি দিয়ে অপর প্রান্তে বালতি থাকে, বালতিটা অন্য প্রান্তে দড়িতে বেঁধে দিয়ে অন্য প্রান্ত দড়িতে টান দিলে, মানে যেটা লাগানো থাকে আর কি, কপিকল বা ওই আংটা বলা হয়, সেটাকে আমরা কপিকলও বলি বা পুলিও বলতে পারি। সেই কপিকলের মাধ্যমে আমরা অনুভূমিক গতি এখানে দেখব। তো অনুভূমিক গতি কীরকম হয় আমরা জানি, যে পৃথিবীর সমান্তরালে যদি কোনো বস্তু গতিশীল হয় তাহলে সেটাকে বলা হয় অনুভূমিক গতি। তো এখানে আমরা মসৃণ কপিকল নিয়ে আলোচনা করব এবং মসৃণ কপিকলের মাধ্যমে কিভাবে একটা বস্তুর অনুভূমিক গতি সৃষ্টি করা যায় সেটা আমরা নিউটন ল অফ মোশন এই চ্যাপ্টারে আলোচনা করছি। তো মন দিয়ে শোনো, খুব ভালো ইন্টারেস্টিং পার্ট। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তুমি এইচএসের বলো বা নিট, জয়েন্ট এন্ট্রান্স এই ধরনের প্রশ্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে। তো আমরা মন দিয়ে দেখি, আশা করি খুব ভালো করে বুঝতে পারবো। তো দেখো, আমরা একটা টেবিল অঙ্কন করছি, ঠিক আছে? একটা টেবিল এঁকে নিলাম, এই টেবিলের ওপর একটা বস্তু রাখলাম। একটা বস্তু মনে করলাম m1 ভরের একটি বস্তু, আর এই টেবিলের কোণাতে একটা কপিকল আটকে রেখেছি। কপিকল, যাকে আমরা পুলি বলছি, এই কপিকলটা আটকে রেখেছি এবং এই কপিকলটা আবার বলছি মসৃণ হতে হবে, মানে কোনো ঘর্ষণ যেন এখানে ক্রিয়াশীল না হয়। এইবারে এই যে বস্তুটা নেওয়া হয়েছে m1 ভরের বস্তু, এটাকে তুমি এ বস্তু বলতে পারো, কোনো সমস্যা নেই। এ বস্তু যার ভর হচ্ছে m1, সেই বস্তুটাকে একটা দড়ি বেঁধে সেই দড়িটা কপিকল থেকে ঘুরিয়ে নিয়ে এসে দড়ির অন্য প্রান্তে আরও একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হলো। সেটার ভর মনে করলাম আমরা m2। এই বস্তুটাকে তুমি বি বস্তুও বলতে পারো, কোনো সমস্যা নেই। সেটার ভর কি বলছে? m2। হ্যাঁ, এখানে মনে রাখতে হবে তোমাকে m2 গ্রেটার দেন যাতে m1 হয়। এই কনসেপ্টটা, এই কন্ডিশনটা তোমাকে মাথায় রাখতে হবে, যে m2 গ্রেটার দেন যেন m1 হয়। আচ্ছা, যখন আমরা টান সম্পর্কে আলোচনা করছি তখন টানের আরও একটা পোর্শন না বললে এটা অধরা থেকে যাবে। তা টানের যে পোর্শনটা আমরা এখন বলবো সেই পোর্শনটা হচ্ছে, দেখো টান দু রকমের হয়, একটা হচ্ছে অনুভূমিক টান, একটা উলম্ব টান। তো অনুভূমিক টান কোথায় ক্রিয়া করে? মনে করো যে দড়ি টানাটানি খেলায় বা কাছি টানাটানি খেলায় দু পক্ষ দুদিক থেকেই দড়িটা টান দিচ্ছে। তা তখন দড়ির টান কিভাবে কোন দিকে কাজ করে? আবার কোনো একটা বস্তুকে একটা দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছি, তাহলে ঝুলছে বস্তুটা, তখন দড়ির টান কোন দিকে কাজ করে, এই পোর্শনটা আমাদের আগে জানতে হবে, তবেই আমরা এখানে অ্যাপ্লিকেশানটা দেখতে পারবো। তাহলে দেখো, আমি যদি বলি কোনো একটা দড়িকে কাঁচি টানাটানি খেলায় মনে করো যে দুপক্ষ তোমার দড়িটাকে টানছে, এই একটা পক্ষ, আর একটা পক্ষ আছে মনে করো এইটা, সেও দড়িটাকে টানছে। তখন আমাদের
কোন দিকে টানটা তৈরি হবে সেটা আমাদের লিখতে বলছি। দেখো এখানে বলছে যদি এটা মনে করো এ লোক, এটা হচ্ছে বি লোক, এ লোক যে টানটা প্রয়োগ করছে সেটা এ লোকের দিকে থাকবে, যেটাকে আমরা টি বলে লিখলাম। আবার বি লোক যে টানটা ক্রিয়া করছে বা প্রয়োগ করছে তার টান তার দিকে থাকবে, মানে অনুভূমিক বরাবর টানগুলো কি হচ্ছে সেটাও কিন্তু টি। আরেকবার বলে দিচ্ছি, সেটাও কিন্তু টি। কেন? দড়ির টান উভয় দিকে একই থাকতে হবে, না হলে দড়ি আলগা হয়ে যাবে। আচ্ছা, যদি এরকম হতো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এই টানটা ওর আর এই টানটা এর, মানে ব্যাপারটা হচ্ছে যার গায়ের জোর বেশি সে হেরে যাবে আর যার গায়ের জোর কম সে জিতে যাবে। মানে আমার টানটা যদি তার দিকে কাজ করে, তার টানটা এর দিকে কাজ করে, এবং যদি টানটা কম বেশি হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, যে যে বেশি জোর প্রয়োগ করবে সে হারবে আর যে কম জোর প্রয়োগ করবে সে জিতবে। কিন্তু আলটিমেটলি এরকম হয় না। সেই জন্য অনুভূমিকের ক্ষেত্রে কি হচ্ছে দেখো যে যে যার টান সে যার দিকেই থাকবে, মানে এ বস্তুর টান এর দিকে, বি বস্তুর টান বির দিকে। সুতোর টান কিন্তু সমান হবে, মানে দুজনের টান কিন্তু সমান হবে। আচ্ছা, এবারে উলম্ব গতির ক্ষেত্রে বা উলম্ব টানের ক্ষেত্রে, তাহলে একটা মনে করো দৃঢ় অবলম্বন আছে, সেই দৃঢ় অবলম্বন থেকে কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই বস্তুর ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। মনে করলাম এম ভরের বস্তু, তাই এর ওজন কত? mg। এইবারে সুতোর টান কোন দিকে কাজ করবে? এখানে সুতোর টান কিন্তু বিপরীত দিকে, মানে টিটা কোন দিকে কাজ করবে? ওপরের দিকে, ঠিক আছে। যদি টিটা নিচের দিকে কাজ করতো, এমনি তার ওজন আছে, আবার সুতোর টান যদি নিচের দিকে কাজ করতো দড়িটা তাড়াতাড়ি অনায়াসে ছিঁড়ে যেত, যেটা সম্ভব নয়। এখানে বলা হচ্ছে এমজিটা নিচের দিকে কাজ করবে, সুতোর টান বা দড়ির টানটা কি করবে? ওপরের দিকে কাজ করবে। তার দুটো ক্ষেত্রে আমরা টান সম্পর্কে আলোচনা করলাম, ঠিক আছে। এইবারে এইখানে চলে আসো, আমাদের যে বস্তুটা দুটো দেওয়া হয়েছে, একটা টেবিলের ওপরে এ বস্তু আর একটা এখানে ঝুলছে, টেবিলের অন্য প্রান্তে ঝুলছে। এখানে m2 ভরের যে বস্তুটা নেওয়া হয়েছে, সেই m2 ভরের বস্তুর ওজন কোন দিকে কাজ করবে? m2g নিচের দিকে কাজ করবে, ওকে। আর সুতোর টানে যেহেতু ঝুলছে, তাহলে উলম্ব গতির জন্য যেহেতু ঝুলছে, তাই সুতোর টান কি হবে? ওপরের দিকে কাজ করবে। আর m1 ভরের যে বস্তুটা আছে তার সুতোর টান কি করবে? দেখো টানছে কে? ওই দিকে টানছে, ওই দিকে টানছে, তাহলে সুতোর টান যে টানছে, আমরা ওখানে পড়েছিলাম যে টানছে তার দিকে, তাহলে ওদিকে টানছে, তাহলে সুতোর টান কোন দিকে কাজ করবে? ওই দিকে কাজ করবে। এর ফলে যেহেতু আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে m2 গ্রেটার দেন m1, তাই এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে m2টা কিন্তু গতিশীল হয়ে নিচের দিকে নামবে। যদি আমি বলে দিই বস্তুটা এ ত্বরণে নিচের দিকে গতিশীল, আর এই বস্তুটা যেহেতু দড়িটা, আরেকটা কথা বলে দিই, যে দড়িটা নেওয়া হবে সেই দড়িটা কিন্তু অপ্রসার্য। অপ্রসার্য কথার মানে কি? টানলে বাড়বে না, ঠিক আছে, টানলে বাড়বে না এমন একটা দড়ি নিতে হবে। সেই দড়ি যেহেতু অপ্রসার্য দড়ি, তাই এ বস্তু মানে বি বস্তু যে ত্বরণে নিচের দিকে গতিশীল হবে, এ বস্তুও ঠিক সেই একই ত্বরণে অনুভূমিক বরাবর টেবিলের ওপরে গতিশীল হবে। আর এখানে মনে রাখতে হবে যে টেবিলটার ওপরে যে বস্তুটা আছে, টেবিলটার সঙ্গে কোনো ঘর্ষণ বল কাজ করবে না, মানে ঘর্ষণ বল নেই বললেই চলবে, আমরা নেই বলেই ধরে নিয়ে কাজটা করব। আচ্ছা, এবারে এর ওজন দেয়া হলো। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এর ওজনটা কোথায় গেল? আর এর ওজনটা আছে কিন্তু আমাদের লাগবে না বলে নিয়ে নি। তাহলে এর ওজন দেখো আমি লাগবে না কেন বলছি, এখানে m1g ওজন নিচে দিয়ে কাজ করছে, আর টেবিলটার ওপরে বসানো আছে, টেবিলে একটা লম্ব প্রতিক্রিয়া বল ওপরের দিকে ক্রিয়া করবে। সেই লম্ব প্রতিক্রিয়া বলটা কি হবে? মনে করলাম n বল, লম্ব প্রতিক্রিয়া বল। এই n আর m1g এরা একে অপরকে প্রতিমিত করবে, সেই জন্য এটা লাগবে না, ওই জন্য আমরা এখানে লিখিনি, মুছে দিলাম, ঠিক আছে। আমি শুধু বুঝিয়ে দিলাম যে এখানে ওজন আর প্রতিক্রিয়া লম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে, সেটা লাগবে না, সেজন্য তো আমরা নেবো না। কিন্তু এখানে কোথায় কি কাজ করছে বলে দিলাম, বুঝে গেলে। এইবারে আমাদের প্রশ্ন কি কি দেবে, আমরা কনসেপ্টটা বুঝে গেছি যে কি কি এখানে আছে, কি কি দিয়েছে।
আমাদের প্রশ্ন দেবে এখানে যে দড়িটা নেওয়া হয়েছে সেই দড়িতে কত টান প্রয়োগ হচ্ছে এবং বস্তু দুটি কত ত্বরণে গতিশীল হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। দুটি বস্তু না বলেও মেন যেটা আমাদের ফর্মুলা এ বস্তু অর্থাৎ অনুভূমিক, হেডিংটা লেখা হয়েছে মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতি, অর্থাৎ অনুভূমিক বরাবর যে বস্তুটা গতিশীল হচ্ছে সেই বস্তুটা ত্বরণ কত হবে সেটাও বের করতে দেবে। তো আমরা এক এক করে বের করা শুরু করি। তো দেখো আমরা বের করা শুরু করছি নিউটনের ফর্মুলাকে কাজে লাগিয়ে। নিউটনের ফর্মুলা প্রথম যদি আমি এ বস্তুর জন্য বলি নিউটনের ফর্মুলা, তাহলে এ বস্তুর জন্য নিউটনের যে ফর্মুলাটা কাজ করছে, দেখো এখানে টি কাজ করছে সুতোর টান বা দড়ির টান, আর সেই টানের জন্য বস্তুটা কত ত্বরণে গতিশীল হয়েছে এ ত্বরণে, তাহলে আমরা বলবো টি ইজুক্যাল টু m1 a। এটা গেল ফার্স্ট সমীকরণ, ঠিক আছে। এইবারে বি বস্তুর ক্ষেত্রে চলে এসো। বি বস্তুর ক্ষেত্রে বা জন্য, বি বস্তুর জন্য বি বস্তুতে কটা টান প্রয়োগ হচ্ছে, কটা বল প্রয়োগ হচ্ছে দেখো। একটা হচ্ছে m2g একদিকে আছে, আর একটা আছে টি ওপরের দিকে, এরা পরস্পর বিপরীতমুখী, কিন্তু কোনটা বেশি বলে মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই বেশি হবে m2g। কেন? m2gর জন্যই তবে তো নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়ছে মানে m2gটা বেশি। তাহলে এদের লব্ধি কি হবে? m2g মাইনাস টি ইজুক্যাল টু, যেহেতু m2 ভরের বস্তু m2 ইন্টু a। এই ধরো নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করছি, এফ ইজুক্যাল টু এম এ, এই সূত্রগুলো দিয়ে এখানে অ্যাপ্লাই করছি। এখান থেকে তুমি একটা কাজ করো, টি বের করে নাও। টি যদি বের করে নিই তাহলে টি ইজুক্যাল টু লিখবো m2g মাইনাস m2a, হয়েছে? এটা তুমি কি করবে? 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। 2 নম্বর সমীকরণ দিলাম। 1 আর 2 যদি আমরা কম্পেয়ার করে দিই তাহলে 1 এর লেফট হ্যান্ড সাইডে টি, 2 এর লেফট হ্যান্ড সাইডে টি, তাহলে যদি কম্পেয়ার করে দিই তাহলে আমরা এখান থেকে ত্বরণটা বের করতে পারবো, যে যে ত্বরণে বস্তু দুটি গতিশীল হচ্ছে সেই ত্বরণটা বের করতে পারবো। তাহলে 1 নম্বর 2 নম্বর থেকে পাবো, থেকে পাই, তাহলে আমরা লিখবো m1 a ইজুক্যাল টু m2g মাইনাস m2a, হয়েছে? এখান থেকে আমরা যেহেতু এ বের করতে চাই তাহলে এ গুলোকে এক পারে নিয়ে আসবো, তাহলে m2a ইজুক্যাল টু m2 ইন্টু জি। এখানে যদি আমরা এটাকে কমন নিই তাহলে m1 প্লাস m2 ইজুক্যাল টু m2 ইন্টু জি। তাহলে সেখান থেকে আমরা এটা যদি বের করে নিতে পারি তাহলে এ ইজুক্যাল টু আমরা লিখব m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে বস্তুটা এই ত্বরণে গতিশীল হচ্ছে। তাহলে বস্তুটা বলতে কোন বস্তুটা? দুটোই বস্তু। আমরা আলটিমেটলি যেটা চাইছি সেটা হচ্ছে এ বস্তুর গতির কথা আলোচনা করতে চাইছি। তাহলে এ বস্তু কত ত্বরণে গতিশীল হচ্ছে? এ বস্তুটা গতিশীল হচ্ছে এই ত্বরণে। এইবারে তোমাকে আমি প্রশ্ন করছি, এই যে সমীকরণটা বেরোলো, এই সমীকরণে যদি আমি কোনো একটা ভরের কথা উল্লেখ করি তাহলে এই সমীকরণ কি স্যাটিসফ্যাকশন করবে? দেখো স্যাটিসফাই হবে না। এই সমীকরণটা তখনই স্যাটিসফাই করবে যখন দুটো বস্তুর ভরের কথা বিবেচনা করতে হবে। আমরা যদি বলি m1টা নেই, মানে m1টা নেই বললেই যদি বলি তাহলে m2 শুধু যদি থাকে m2-র ক্ষেত্রে এই সমীকরণটা গ্রান্টেড হবে না। যদি বলি m1 আছে m2টা নেই তাহলে তাও সমীকরণ হবে না। তাহলে এই সমীকরণ তখনই স্যাটিসফ্যাকশন আসবে বা স্যাটিসফাই হবে যখন দুটো বস্তুর ভরের কথা বলতে হবে, তখনই এই সমীকরণটা আসবে। তাহলে এই সমীকরণটা শুধুমাত্র আমরা দেখছি ভরের ওপর ডিপেন্ডেন্ট, এবং ভর বলতে একটা বস্তুর ভরের নয়, দুটো বস্তুর ভরের ওপর ডিপেন্ডেন্ট, তবে আমাদের ত্বরণটা বের করতে পারবো। এইবারে তোমাকে আমি যদি আমি বলি যে টি বের করো, সুতোর টান টি বের করো, তাহলে সুতোর টান টি বের করতে গেলে আমি ত্বরণ পেয়েছি, এই ত্বরণের মানটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, সুতোর টান পেয়ে যাবো বা দড়ির টান পেয়ে যাবো। তাহলে আমি 1 নম্বর থেকে আমি বলতে পারি, 1 নম্বর থেকে কি বলবো, যে টি ইজুক্যাল টু m1, এটা তো আছে m1টা বসে গেল, আর এর মান ওখান থেকে পাবো m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এইটাই হচ্ছে তোমার সুতোর টান বা দড়ির
টান, যে দড়িটা নেওয়া হয়েছে সেই দড়ির টান কত, টি ইজ ইকুয়াল টু m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে দড়ির টান বা সুতোর টান যাই বলি না কেন সেটাও কিন্তু ভরের ওপর ডিপেন্ডেন্ট। ভর ছাড়া সমীকরণ ব্যবহার করা যাবে না। আর এই সমীকরণটা ভর নির্ভর সমীকরণ, অর্থাৎ এখানে যদি কোনো কিছু চেঞ্জ হয় তো ভরটাই চেঞ্জ করতে পারি। আমরা m1 এর জায়গায় m3 বসাতে পারি, m2 এর জায়গায় m5 বসাতে পারি, মানে ভরটা শুধু পরিবর্তন করলে আমাদের সমীকরণটা বোঝা যাবে। তাহলে ভর ডিপেন্ডেন্ট দুটো সমীকরণ এলো, একটা হচ্ছে টানের সমীকরণ আর একটা হচ্ছে ত্বরণের সমীকরণ। এইটা হচ্ছে মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতির কনসেপ্ট। এখান থেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন তোমার এইচএসে দেবে, জয়েন্ট নিট বিভিন্ন জায়গায় এই ধরনের। এখান থেকে এই কনসেপ্টটা মনে রাখলেই তুমি নিট, জয়েন্ট সমস্ত পরীক্ষায় বা আরও যে কম্পিটিটিভগুলো আছে সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মসৃণ কপিকলের সাহায্যে উলম্ব গতি। আগের পোর্শনটা দেখলাম অনুভূমিক গতি, এবারে উলম্ব গতি। তো চলো শুরু করে দিই দেরি না করে। তো একটা দৃঢ় অবলম্বন নেওয়া হয়েছে, মনে করো বাড়ির ছাদ থেকেই একটা কপিকল, মসৃণ কপিকল ঝুলিয়ে দেওয়া হয়েছে। মসৃণ কপিকলে থেকে একটা দড়ি দিয়ে দড়ির এক প্রান্তে মনে করলাম আগেরটার মতো এ বস্তু রেখেছি, যার ভর হচ্ছে m1 ধরে নাও, ঠিক আছে। আর দড়ির অন্য প্রান্তে আরো একটা বস্তু ঝোলানো হয়েছে, সেই বস্তুটার ভর মনে করো, একটু বড় আঁকো তাহলে বুঝতে সুবিধা হবে, তার ভর মনে করো, এটা বি বস্তু নিয়েছো, তার ভর মনে করলাম m2 হয়েছে। এবারে m2 ভরের বস্তুর ওজন কোন দিকে কাজ করবে, সেটা হচ্ছে m2g নিচের দিকে কাজ করছে। আর m1 ভরের বস্তুর ওজন কোন দিকে কাজ করবে, সেটা নিচের দিকে m1g। তাহলে দুটো, আচ্ছা এখান থেকে আমরা এই m2টাকে অন্য সাইডে লিখি, এই সাইডে লিখি। তা দেখো এইবারে দুটো বস্তুর ওজন দুদিকে কাজ করছে। এবারে কনসেপ্ট এটা ক্লিয়ার হবে। এইবার যদি হয় যে m2 গ্রেটার দেন যদি m1 বলি, তাহলে কি হবে, মোটামুটি m1 এর চেয়ে m2টা কিন্তু ভারী, m1 এর চেয়ে m2টা ভার বেশি। সেই জন্য যেহেতু m2 ভার বেশি তাই m2 নিচের দিকে নামবে এ ত্বরণে মনে করলাম। আর যেহেতু এখানে যে সুতোটা নেওয়া হয়েছে সেই সুতোটা অপ্রসার্য, তাই বি বস্তু যে ত্বরণে নিচের দিকে নামবে এ বস্তু ঠিক সেই ত্বরণে ওপরের দিকে উঠবে। আর এখানে সুতোর টান বা দড়ির টান কোন দিকে কাজ করবে, যেহেতু বস্তুটা ঝুলছে উল্লম্বভাবে তাই সুতোর টান বা দড়ির টান টি ওপরের দিকে কাজ করবে, এখানেও টি ওপরের দিকে কাজ করবে। দুটো টান কিন্তু সমান হবে, না হলে আলগা হয়ে যাবে। তাই এখানে যে জিনিসটা বলা হলো সেটা হচ্ছে এই ভাঙা ব্যাপারটা মেন। আর যদি কি বললাম যে অপ্রসার্য সুতো যদি হয় তাহলে অপ্রসার্য সুতোর জন্য আমরা এই বি বস্তু যদি এ ত্বরণে গতিশীল হয় তো এ বস্তু এ ত্বরণে গতিশীল হবে। তাই এক্ষেত্রে যে সূত্রগুলো হয় সেই সূত্রগুলো আমরা একটু লিখে নিই। তাহলে এ বস্তুর জন্য বলো কি হবে, এ বস্তুর জন্য আমরা যেহেতু বলছি এ বস্তুটা ওপরের দিকে উঠছে তাই টিটা বেশি হবে, m1 জিতছে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এদের লব্ধি বল টি মাইনাস m1g ইজ ইকুয়াল টু m1 ভরের বস্তু এ ত্বরণে গতিশীল। তাহলে এদের লব্ধি ওই বলের সঙ্গে সমান। এখান থেকে তুমি কি করবে, টিটা বের করে নেবে। তাহলে টি ইজ ইকুয়াল টু লিখবো m1a প্লাস m1g, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। একই জিনিস যদি বি বস্তুর জন্য করা হয়, তাহলে কি হবে, দেখো বি বস্তু যেহেতু নিচের দিকে নামছে তাই m2gটা বেশি টির চেয়ে, তাই আমরা কি লিখবো
m2g মাইনাস টি ইকুয়াল টু m2 ভরের বস্তু এ ত্বরণে গতিশীল সমান হবে। এইবারে আমরা টি ইকুয়াল টু কি লিখব, m2 ইন্টু জি মাইনাস m2 ইন্টু এ, ঠিক আছে, m2 ইন্টু জি মাইনাস m2 ইন্টু এ, এটাকে আমরা কি করছি 2 নম্বর সমীকরণ করে দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ, 1 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইডে টান আছে, সুতোর টান, এবং 2 নম্বর সমীকরণে লেফট হ্যান্ড সাইডে সুতোর টান আছে, তা টান টান দুটো সমান করে দেবো। সমান করে দিলে কি হবে, ইকুয়েশন বেরিয়ে যাবে। দুটো সমান করে দাও, দুটো সমান করতে আমরা পাচ্ছি সমান সমান, করো নিজে নিজে করো, এটা সমান এটা হয়েছে, এটা সমান এটা। এখান থেকে আমরা কি বের করব, আগেরটা যেরকম বের করেছিলাম ত্বরণ বের করেছিলাম, তো এখান থেকে ইধার কামাল উধার, উধার কামাল ইধার করো, করলে ত্বরণ বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করছি, m1a প্লাস m2a ইকুয়াল টু m2g প্লাস m1g হলো। এখান থেকে আমরা a কমন নেব, তাহলে a কমন নিলে m1 প্লাস m2 থেকে গেল, হয়েছে। আর এখান থেকে কি কমন নেব, g কমন নিলে, না কোথাও একটা মিস্টেক হয়েছে, দেখো মনে হচ্ছে একটা মাইনাস, মাইনাস এখানে মিস্টেক হয়েছে, m1a আর এটা প্লাস হয়েছে, আর এটা ওপারে গেলে মাইনাস হবে, এটা ওপারে গেলে কি হবে মাইনাস, এই জায়গাটা মিস্টেক হয়েছিল, একটু ঠিক করে নাও। তাহলে এখানে জি কমন নিলে তাহলে কি লিখবো, m2 মাইনাস m1 হয়েছে। এইবারে আমরা a ইকুয়াল টু লিখবো m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু জি, অর্থাৎ বি বস্তুটা নিচের দিকে এই ত্বরণে নামলে এ বস্তুটা ওপরের দিকে এই ত্বরণে উঠবে। এখানেও দেখতে পাচ্ছি ত্বরণ কিন্তু মাস রিলেটেড ফর্মুলায় এসছে, অর্থাৎ এখানে মাস ডিপেন্ডেন্ট অর্থাৎ ভর ডিপেন্ডেন্ট একটা সমীকরণ বেরিয়েছে, যেটাকে আমরা বলছি ত্বরণের সমীকরণ। তো এই ত্বরণের সমীকরণটা, ত্বরণের মানটা নিয়ে যে কোনো একটা সমীকরণে বসালে আমরা টান পেয়ে যাব। তোমার যেটা খুশি সেই সমীকরণে বসাও, তুমি 1 নম্বর সমীকরণে এর মান বসাও কিংবা 2 নম্বর সমীকরণে এর মান বসাও, যাতেই বসাও না কেন মান একই আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি। যদি না আসে তো আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আসেনি, আর যদি আসে তো আবার ভালো, তাও কমেন্ট করে জানাবে স্যার আমার এসছে। আমি একটা যে কোনো ফর্মুলায় অ্যাপ্লাই করছি, তুমি দুটোতেই করবে, দেখবে একই মান আসবে। তো আমি বসাচ্ছি এখানে যে 1 নম্বর থেকে, ঠিক আছে, 1 নম্বর থেকে টি ইকুয়াল টু m1 এর মান বেরিয়েছে m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু জি প্লাস m1 ইন্টু জি, হয়েছে। এটা মুছে দিচ্ছি, আর এখন লাগবে না, যদি লাগে তাহলে এদিকে সরিয়ে দিচ্ছি। এইবারে এখানে গুণ করো, যোগ করো, ভাগ করো, যা করো ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করো, করছি আমি। তাহলে m1 m2 গুণ করেছি, আর জিটা আছে সেটাও গুণ করে দিচ্ছি, বা গুণ না করলে হবে, একবারে বাইরে বের করে দেবো, মাইনাস m1 এর স্কোয়ার, হয়েছে। এবার এটা লসাগু করছি, প্লাস m1 এর স্কোয়ার প্লাস m1 m2 বাই হয়ে যাবে, এটা আমাদের ঝামেলা করছে তো সরিয়ে দিলাম, যে ঝামেলা করবে সরিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে m1 m2 বাই m1 প্লাস m2, এইটার বাইরে চলে যাবে কি জি। তাহলে এখানে আমরা কাটাকাটি যদি যাই, দেখো যদি কাটাকাটি যাই মনে হচ্ছে এইটার এটা কেটে গেল, তাহলে হয়ে যাবে 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, এটাই হলো দড়ির টান বা সুতোর টান। এই টানটাও মাস রিলেটেড ফর্মুলাতে এসছে, এখানেও মাস ডিপেন্ডেন্ট, অর্থাৎ মাস সব জায়গায় যেন তাড়া করে বেড়াচ্ছে, মানে ভর সব জায়গায়
তারা করে বেড়াচ্ছে যে যে কোনো সমীকরণ আমরা দেখতে পাচ্ছি সবই ভর রিলেটেড সমীকরণ। হ্যাঁ, এখানে ভর রিলেটেড আসছে তো আসবে, নিউটনের এই দুটোই তো টানের ফর্মুলা। যদি টানের কোনো অঙ্ক আসে তো এই দুটো থেকেই আসবে, অন্য কোনো জায়গা থেকে আসবে না, আসবেই না। তুমি শুধু এই কনসেপ্টটা একটু মাথায় রাখো, আদার্স আর কিছু আর রাখার দরকার নেই। টান রিলেটেড যদি নিউটনস ল থেকে কোনো ফর্মুলা বা কোনো প্রশ্ন বা কোনো থিওরি আসে তো এই দুটো ছাড়া কোনো তো থেকে আসবে না, গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর এর পরবর্তীকালে আরও নিউটনসের সমীকরণ, নিউটনস ল, তো আরও অনেক কিছু আছে, সেগুলো একে একে আমরা আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, যে সমস্ত স্টুডেন্টরা, তাদেরকে বলবো এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেল, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, পরবর্তী ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো এখন এ পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থেকো, গুড বাই।